को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 3 স্টার্ট করব। এটা হচ্ছে পদার্থ গঠন ও ধর্ম। ওকে, পদার্থকে ইংলিশে বলে ম্যাটার। ওকে, তো দেখো, ফার্স্টে আমরা বেসিক্যালি চ্যাপ্টারে যে পদার্থ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে প্রবাহী। যে পদার্থগুলোকে প্রবাহী বলা হয় বা ফ্লুইড, কি প্রবাহী বা ফ্লুইড যাদেরকে বলা হয়। তো প্রবাহী বা ফ্লুইড কারা? তো প্রবাহী মানে বোঝা যাচ্ছে যেসব পদার্থ প্রবাহিত হতে পারে, যেসব পদার্থ এক জায়গা থেকে অন্য একটি জায়গায় প্রবাহিত হতে পারে তাদেরকে ফ্লুইড বলা হয়। তো এই প্রবাহী কারা? তরল পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আর কে? গ্যাস, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ, তাই না? কঠিন পদার্থ তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তিনটে স্টেট হয়, কঠিন, তরল, গ্যাসীয়। তো কঠিন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তো আমরা বেসিক্যালি কঠিনটাকে নিয়ে এখনই অত আলোচনা করব না। আমরা বেসিক্যালি তরল আর গ্যাসীয় এই দুই ধরনের পদার্থ নিয়ে আমরা আলোচনা করব, এদের গঠন ধর্মগুলো বেসিক্যালি দেখব ডিটেলস এই চ্যাপ্টারে। ওকে, তো এই ফার্স্টে আমরা কিছু রাশি সম্পর্কে জানব, দু তিনটে। তো সেই রাশিগুলো কী কী? তো যেই রাশিগুলো আমরা জানবো সেগুলো অবভিয়াসলি প্রবাহী সম্পর্কিত রাশি। ওকে, তো প্রথম রাশি হচ্ছে ঘাত। অবভিয়াসলি এটা প্রবাহীর ঘাত, কঠিনের কোনো ঘাত হবে না, কারণ কঠিন প্রবাহী না, তো এটা মাথায় রাখবে। তো দেখো, ঘাত বা থ্রাস্ট। তো ঘাত বা থ্রাস্ট কি? আগের চ্যাপ্টার 2-তে আমরা পড়েছিলাম বলের ঘাত। তো এই ঘাত বলতে বলের ঘাত সম্পূর্ণ আলাদা। ওকে, তো ওটার সাথে এটা কখনোই এক মনে করবে না। তো ঘাত কি? দেখো, এখানে একটা ছবি আছে, কোনো একটা তল রয়েছে, ধরো এটা একটা সমতল রয়েছে, যে কোনো তল হতে পারে। তলের ওপর ধরো একটা বল প্রয়োগ করা হচ্ছে, বলটা কীভাবে হচ্ছে? লম্বভাবে। যদি এরকমভাবে হয় তাহলে হবে না, লম্বভাবে বল হতে হবে, লম্বভাবে বল প্রয়োগ করা হচ্ছে। তো যেই বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বলটা কি বলা হয়? ঘাত। লম্বভাবে যে বল প্রয়োগ করা হচ্ছে সেটাই হচ্ছে ঘাত। ওকে, অন্য কোনো ভাবে হলে হবে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লম্বভাবে বলটাকে প্রয়োগ করতে হবে যে কোনো তলের ওপর, সেটা হচ্ছে ঘাত। আচ্ছা, যেহেতু লম্বভাবে, তো নির্দিষ্ট একটা দিক আছে এটার একটা ঘাতের, তো এটা হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। মান আর অভিমুখ 2 আছে তার জন্য। ওকে, তো এবার আমরা ঘাতের মাত্রা এসআই ও সিজিএস এককটা দেখব। ওকে, দেখো, ঘাত মানে আমরা কি জানলাম? ঘাত মানে লম্বভাবে প্রযুক্ত বল, মানেই তো বল। তো ঘাতের মাত্রা যা, বলেরও মাত্রা সেমই হবে। তো ঘাতের মাত্রা কী দাঁড়াবে? বলের কি মাত্রা? আগের চ্যাপ্টারে আমরা জেনেছিলাম mLT⁻²। এসআই একক সেম, বলের যা হবে সেই। দ্যাট ইজ, এটাকে নিউটন বলা হয়। আমি এটা অত ডিটেলসে এটা দেখাচ্ছি না, কারণ এটা বলের তোমরা অলরেডি আমরা আলোচনা করেছি ইন ডেপথে আগের চ্যাপ্টার 2-এ। ওকে, এটা কী বলা হয়? ডাইং। ওকে, এই ঘাত মানে বল দাঁড়াচ্ছে, তাই না? নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চাপ বা প্রেশার। অবভিয়াসলি প্রবাহিক চাপ বা প্রেশার। ওকে, তো অনেক ক্ষেত্রে দেখবে কি হয়, যখন বড় একটা তলের ওপর বল প্রয়োগ করা হচ্ছে সেটার থেকে যদি কম তলের ওপর বল প্রয়োগ করা হয় তো সেটা বেশি কার্যকরী হয়। দেখো, ঘাতের ক্ষেত্রে আমরা কি দেখলাম? একটা বড় একটা তল ছিল, সেটার ওপর লম্বাভাবে বল প্রয়োগ হচ্ছে। একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে ওপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ। কোনো একটা পদার্থ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাকে বলা হয় সেই পদার্থের প্রেশার। ওকে, চাপের কোনো নির্দিষ্ট দিক
নেই, চাপে শুধুমাত্র মান আছে, তো এটা হচ্ছে গিয়ে স্কেলার রাশি। ওকে, ঘাত ছিল ভেক্টর রাশি। চাপের মান আছে, নির্দিষ্ট দিক নেই, তো এটা হচ্ছে কি স্কেলার রাশি। ওকে, এবার আমরা চাপের মাত্রাও এসআই ও সিজিএস একক দেখব। তো চাপ মানে কি দাঁড়ালো? প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল। তো কি লেখা যেতে পারে? প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল। তো প্রযুক্ত বল কিসের ওপর? একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের ওপর বল প্রয়োগ হচ্ছে লম্বভাবে। ওকে, তো এটা তো চাপ, তো আলটিমেটলি কী হয়? প্রযুক্ত বল মানেই বল, ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল। বলের মাত্রা এম। আমি আর অতটা বলটাকে ভেঙে দেখাচ্ছি না। ml2 -2 এখান থেকে ডাইরেক্টলি বের করে দেখাচ্ছি, কারণ এই বলের মাত্রা কী করে বের করা হয় সেটা আমরা আগে চ্যাপ্টারে দেখেছি। ঠিক আছে, তো তোমরা যদি চ্যাপ্টার 2 ভিডিওগুলো না দেখে থাকো, ডিসক্রিপশন বক্স চেক করো, ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো ক্ষেত্রফল মানে দেখো, ক্ষেত্রফল মানে কি? L স্কোয়ার, ক্ষেত্রফলের মাত্রা। ওকে, দেখো m l 1 -2 টু দি পাওয়ার -2। কী করে হলো? দেখো এখানে এল আছে, সে সূচকে নিও, এল আছে, এলের মাথায় কিছু নেই মানে 1, ভাগ আছে, এটা ডিভাইড, তার জন্য মাইনাস, ডিভাইডের ক্ষেত্রে মাইনাস হয়, আর 2 এই যে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n মাইনাস n। সূচকের নিয়মাবলী থেকে এটা। ওকে, n এর জায়গায় এখানে 1 আছে, মাইনাস মাইনাস ডিভাইডের জন্য, গুণের ক্ষেত্রে প্লাস হয়, এম এর জায়গায় 2 তাই। তো আলটিমেটলি কী দাঁড়ানো? ফাইনাল m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। ওকে, তো চাপের এসআই একক দেখো, চাপ মানে কী জানলাম? বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে বল। ওকে, তো বলের এসআই একক কি? নিউটন। এই বাইটাকে পার দিয়ে লেখা আছে। ক্ষেত্রফলের এসআই একক কি? মিটার স্কোয়ার। কারণ কি? ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে এরিয়া ইজুকাল টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য, প্রস্থটা মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, একদম ফার্স্ট চ্যাপ্টারে। তো দৈর্ঘ্যর একক আর প্রস্থের একক একই হয়, মানে কি? এসআইতে যদি এটা এসআইতে বের করি ক্ষেত্রফলের একক, তা দৈর্ঘ্যের একক এসআইতে কি? আমরা মিটার দিয়েই মাপি, প্রস্থের এককটা মিটার দিয়েই মাপি। তো আমরা দুটোর একক সেম, তার জন্য এখানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য লেখা যেতে পারে। তার জন্য এল স্কোয়ার হলো মাত্রা বের করার টাইমে মিটার স্কোয়ার। সেভাবে এটা সিজিএস হলে 2 সেন্টিমিটার হবে, এটি সেন্টিমিটার স্কোয়ার। তো নিউটন পার মিটার স্কোয়ার। তো সিজিএসে কী হবে? 9 বা সেমি স্কোয়ার বলের একক বাই পার ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক। তো বেসিক্যালি চাপ আর ঘাত দুটো যে রাশি আছে খুব কাছাকাছি একটা রাশি। চাপ হচ্ছে গিয়ে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, আর ঘাত হচ্ছে যে কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তো চাপ মানে আমরা কি জানি আলটিমেটলি? তো আমরা কী দেখলাম? চাপ মানে বল বাই ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, তাই বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, আমরা যখন ঘাত করলাম, তো ঘাত মানে আমরা কি লিখলাম? ঘাত মানে হচ্ছে বল ইটসেলফ। কারণ কি? ঘাতের মাত্রা, একক সবই তো বলের একদম সেম, তো ঘাত মানেই বল। তো এখানে দেখো বলের জায়গায় এখানে কি ঘাত লেখা যেতে পারে না? কারণ ঘাত মানেই তো বল, ঘাত ইজ ইকুয়াল টু বল। তো ঘাত বাই ক্ষেত্রফল। ওকে, সুতরাং
কী দাঁড়াচ্ছে, ঘাত মানে ঘাত ইজ ইকুয়াল টু চাপ, চাপ ইন্টু ক্ষেত্রফল, জাস্ট ক্ষেত্রফলটা চাপের সাথে গুণ হয়ে গেল যেহেতু এটা ডিভাইডে আছে। তো এইটা এই চাপ আর ঘাতের মধ্যে সম্পর্ক, এটা বেসিক্যালি আমাদের এই এর পরের টপিকটা লাগবে, যেটা হচ্ছে গিয়ে কোনো বিন্দুতে প্রবাহী চাপ নির্ণয়ের পদ্ধতি বা কোনো বিন্দুতে প্রবাহী যে চাপ দেয় সেটা মান নির্ণয়, হ্যাঁ, যে সূত্রটা আছে বা কী কী বিষয় নির্ভর করে এই টপিকগুলোতে এই ধারণাটা আমাদের কাজে লাগবে। তো এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা। ওকে, নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কোনো বিন্দুতে প্রবাহী চাপ নির্ণয়। ওকে, তো ধর একটা প্রবাহী রয়েছে, একটা কোনো জার রয়েছে, ঠিক আছে, একটা কোনো প্রবাহী রয়েছে, তো এখানে ধরো একটা বিন্দু, ধরো এই বিন্দু, তো এই বিন্দুতে প্রবাহী কী পরিমাণ চাপ দিচ্ছে বা কী পরিমাণ প্রেশার অ্যাপ্লাই করছে সেটা আমরা কী করে বের করব। হ্যাঁ, তো এখানে একটা থিওরি আছে, সেটা থিওরিটা কি, প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপ বলতে ওই বিন্দুকে, এই বিন্দুটাকে কেন্দ্র করে আঁকা ক্ষেত্রফল বা কল্পনা করা আর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের ওপর প্রবাহী লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটা হচ্ছে গিয়ে প্রবাহীর ওই এ বিন্দুতে চাপ। বা প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপ বলতে এই বিন্দুকে কেন্দ্র করে আঁকায় ক্ষেত্রফলের ওপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে, অথবা প্রবাহীর এই বিন্দুতে যে ওজন সেটাই হচ্ছে গিয়ে এই বিন্দুতে, এখানে আমরা এই বিন্দুটা এ, তো এই বিন্দুতে প্রবাহীর চাপ। ওকে, তো দেখো এবার আমরা প্রবাহীর এই চাপ যে নির্ণয় সেটা আমরা মানটা কী করে বের করি সেটা দেখবো, সেটা হলে আরও ক্লিয়ার হবে। তো এখানে এই ছবিটা দেখো, প্রবাহী রয়েছে, ঠিক আছে, এখানে একটা ভেতরে একটা বিন্দু কল্পনা করা হলো, ধরো বিন্দুটাকে আমরা ধরছি, ধরে বিন্দুটি হলো কে। ওকে, তো কে কেন্দ্র করে একটা ক্ষেত্রফল আঁকা হয়েছে, ধরে নেওয়া হয়েছে, তো ক্ষেত্রফলটা ধরো কে বিন্দুকে কেন্দ্র করে আঁকা ক্ষেত্রফল, দ্যাট ইজ এ। তো এবার এই যে কে বিন্দুটা রয়েছে, এবার আমাদের একটা জিনিস হবে গভীরতা। তো কে বিন্দুটা বেসিক্যালি এই প্রবাহীর যে তরল পদার্থটার যেটা রয়েছে সেটা কত গভীরে রয়েছে। ওকে, তো গভীরতা মানে একদম উপরিতল থেকে কত নিচে রয়েছে সেটা, গভীরতাটা এই যে এটাকে এইচ ধরে নেওয়া হয়েছে, দ্যাট ইজ এইচ ফর হাইট। ওকে, এখানে আরেকটা জিনিস আমাদের ধরে নিতে হবে, সেটা হচ্ছে প্রবাহীর ঘনত্ব। তো ঘনত্ব কি সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো, যখন আমরা আপেক্ষিক গুরুত্ব ওগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো এখন আপাতত এটা আমরা ধরে নিই, ঘনত্ব হচ্ছে সেটাকে আমরা ধরবো রো। এটা কিন্তু পি না, পি এর মতো দেখতে, এটা পি, ঠিক আছে, এটা এরকম, দ্যাট ইজ রো। ওকে, তো দেখো প্রবাহীর ঘনত্ব ইজ ইকুয়াল টু প্রবাহীর ভর বাই প্রবাহীর আয়তন। তো এটা কী করে আসলো, বেসিক্যালি ঘনত্ব বলতে বোঝায় প্রতি একক আয়তনে কোনো বস্তুর ভরকে বলা হয় ঘনত্ব। প্রতি একক আয়তনে বস্তুর ভরকে বলা হচ্ছে ঘনত্ব, মানে ঘনত্বকে বলা হয় ডেনসিটি, দ্যাট ইজ ডি ইজ ইকুয়াল টু এম বাই, সরি এটা ক্যাপিটাল, ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, ভি ফর ভলিউম দ্যাট ইজ আয়তন, এম ফর মাস দ্যাট ইজ ভর, ডি ফর ডেনসিটি। ওকে, ক্যাপিটাল ডি হবে, স্মল ডি মানে সরণ, সরণকে ডিনোট করা হয় ডিসপ্লেসমেন্ট, যাও ক্যাপিটাল ডি দ্যাট ইজ ডেনসিটি। ওকে, তো এটা আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেলসে দেখবো, জাস্ট আপাতত এইটুকু জেনে রাখো, প্রতি একক আয়তনে বস্তুর ভরকে বলা হয় ঘনত্ব। তাই ঘনত্ব মানে ভর বাই আয়তন, তো এখানে এইভাবেই প্রবাহীর ঘনত্ব মানে কী হবে, প্রবাহীর ভর বাই প্রবাহীর আয়তন। ওকে, তো এবার দুটো ইন্টু হয়ে যাবে, দেখো যদি এটা কীভাবে লেখা হয়, তাহলে কী হচ্ছে, প্রবাহীর ভর ইজ ইকুয়াল টু কী দেওয়া হলো, প্রবাহীর ভর ইজ ইকুয়াল টু প্রবাহীর ঘনত্ব ইন্টু প্রবাহীর আয়তন। ওকে, জাস্ট এই দুটো ক্রস গুণ হয়ে গেল, দুটো গুণ হলো, এটা এইদিকে পড়ে থাকলো, প্রবাহীর ভরটা আগে লিখেছি, মানে এ ইজ ইকুয়াল টু ধরো বি বাই সি আছে, এটা কীভাবে লিখেছি, বি ইজ ইকুয়াল টু এ ইন্টু সি, এটা গুণ হয়ে গেছে, এটা গুণ হয়ে গেছে, এটা কথায় লেখা আছে তাই।
ওকে, তো এবার দেখো আমরা ভ্যালুগুলো জাস্ট বসাবো। তো প্রবাহীর ভর তো আমরা জানি না, তো এটাকে প্রবাহীর ভরই লিখবো। হচ্ছে প্রবাহীর ঘনত্ব আমরা কি ধরেছি, রো, দ্যাট ইজ রো ইন্টু এবার প্রবাহীর আয়তন আমরা এখনও বের করিনি। তো আয়তনটা এবার কী করে বের করব? আয়তন মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে কি উচ্চতা আছে না, এক্ষেত্রে আমরা কি করব, উচ্চতাটাকে কী দিয়ে রিপ্লেস করতে পারি, উচ্চতা, এক্ষেত্রে আমরা এটা গভীরতা। ওকে, এবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এইটুকু পার্ট মানে কি, ক্ষেত্রফল ইন্টু গভীরতা। ক্ষেত্রফল এখানে কত আছে, দ্যাট ইজ এরিয়া ধরেছি আমরা, মানে ধরে নিয়েছি। গভীরতা কত ধরেছি, এইচ, তাহলে এ ইন্টু এইচ, দ্যাট ইজ এইচ। বোঝা গেল? তো এবার আয়তনের জাস্ট ইমানটা আমরা বসাবো। আচ্ছা, এটা কিন্তু সাইডের আয়তন, এটা আলাদা পার্ট। তো প্রবাহের আয়তন কী বেরোলো, এইচ, তো এইচ রো, এই বেরোলো প্রবাহীর ভর। ওকে, তো এবার দেখো প্রবাহীর ভর, এবার এখান থেকে যদি আমরা প্রবাহীর ওজন বের করি, প্রবাহীর ওজন, তাহলে এটা কী হয়ে যাবে, ওজন মানে কি, ওয়েট, যখন আমরা আলোচনা করছিলাম, তো ওয়েট মানে কি ইকুয়াল টু এম ইন্টু জি, মানে মাসের সাথে একটা জি থাকে, দ্যাট ইজ জিটা কি, অভিকর্ষজ ত্বরণ। ওকে, তো এখানেও যদি আমরা প্রবাহীর ওজন বের করি, ভর তো এটা বেরিয়ে গেল, রো ইন্টু এইচ, মানে ওই এইচ রো, এটা বেরোলো। তো এবার যদি ওজন এখানে আমরা বের করতে, তাহলে এইটার সাথে কি একটা জিও ইন্টু হবে না, তাই না? এখানে লিখতে হবে জি ইজ ইকুয়াল টু, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো প্রবাহীর ওজন ইজ ইকুয়াল টু এইচ রো ইন্টু জি বেরোলো। তো এবার দেখো থিওরিটা কী বলা হয়েছিল, কোনো প্রবাহের মধ্যে কোনো বিন্দুতে চাপ হলো, ওই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের ওপর প্রবাহী যে লম্বভাবে বল প্রয়োগ করে, অথবা প্রবাহীর ওজন। তো প্রবাহীর ওজন পেয়েছে, তো প্রবাহীর ওজন মানেই হচ্ছে গিয়ে প্রবাহী কর্তৃক লম্বভাবে প্রযুক্ত বল, কে বিন্দুতে প্রবাহী কর্তৃক লম্বভাবে প্রযুক্ত বল। আর কোনো তলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল মানে আমরা কি জেনেছি, লম্বভাবে প্রযুক্ত বল মানে আমরা জেনেছি ঘাত। কোনো তলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলই তো হলো ঘাত, তাই না? তো ওজনটাকে আমরা ঘাত দিয়ে রিপ্লেস করে দেবো, এইচ ও জি, এটা আমাদের আলটিমেটলি দাঁড়ালো। এবার আমরা চাপটা কী করে বের করব, তো লাস্ট আমাদের কী বেরোলো, ঘাত ইজ ইকুয়াল টু, মানে প্রবাহীর ঘাত ইজ ইকুয়াল টু প্রবাহীর ঘাত, কী বেরোলো, এইচ রো জি। ওকে, তো এবার দেখো আমরা এর আগেই ঘাত আর চাপের মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম, তখন আমরা কী জানলাম, ঘাত ইকুয়ালস টু চাপ ইন্টু ক্ষেত্রফল। হ্যাঁ, ঘাত ইকুয়ালস চাপ ইন্টু ক্ষেত্রফল, এটা আমরা জানলাম। তো এখান থেকে যদি আমরা চাপ বের করতে চাই, তো কী হবে, চাপ ইকুয়ালস টু জাস্ট ক্ষেত্রফলটাই নিচে চলে যাবে, ইন্টু তার সাথে ভাগে চলে যাবে, এটা গুণে ক্ষেত্রফল। তো এখানেও সেটাই করব আমরা এক্ষেত্রেও। ওকে, তো ঘাতের মান আমরা জানি, ক্ষেত্রফলের মান আমরা জানি, আমরা কত ধরেছিলাম, ক্ষেত্রফলটা ধরেছিলাম, কে বিন্দুকে কেন্দ্র করে কল্পনা করা। তো প্রবাহীর চাপ বা প্রবাহীর চাপ ইকুয়ালস টু কী হচ্ছে, প্রবাহীর ঘাত বাই ক্ষেত্রফল। ঘাত কত আছে, এইচ রো জি বাই এ কেটে যায়, কী দেওয়া হলো আলটিমেটলি আমাদের চাপ, কী দেওয়া হলো, এইচ ইন্টু রো ইন্টু জি। তো প্রবাহীর চাপ মান নির্ণয় করতে গেলে আমাদের কী কী ভ্যালু দরকার পড়বে, আলটিমেটলি প্রবাহীর চাপ মানে এখানে হাইট মানে এখানে উচ্চতা
হবে না, এখানে গভীরতা হবে তলপত, তার জন্য গভীরতার মান দরকার পড়বে। গভীরতা ইন্টু রো, রো মানে আমরা কি ধরেছি, ঘনত্ব, ডেনসিটি। নেক্সট এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটা একটা ফর্মুলা। প্রবাহিত চাপ, তো প্রবাহিত চাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে বা কী করে মান নির্ণয় করা যায়, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা এর উপর নির্ভর করে অনেক অঙ্কও দিয়ে থাকে, বা বলে দেয় এটা নির্ণয় করতে যে কোনো একটি বিন্দুতে প্রবাহী চাপ মান নির্ণয়ের যে সূত্রটা আছে বা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা নির্ণয় করতে বলে দেয়। ওকে, তো এই টোটালটা করতে হবে, আগের পার্টটুকু এর আর টোটালটা ছবিটা এঁকে করতে হবে, ছবি না আঁকলে কিছু বুঝতে পারবে না। ওকে, তো এটা হচ্ছে গিয়ে কে বিন্দুটার ওপর প্রবাহিত যে চাপ সেটা, এই গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ ভ্যালু দিয়ে দেবে, যদি দেওয়া থাকে ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিলে হয়ে যাবে। ওকে, আবার দিতে পারে চাপ বলে দিল, গভীরতা বলে দিল, অভিকর্ষ ত্বরণ মান তো আমরা জানি, তো ঘনত্বের মান নির্ণয় করতে বলবে, তখন গভীরতা ইন্টু অভিকর্ষ ত্বরণ যেটা ভ্যালুটা হবে, এই অভিকর্ষ ত্বরণ আর গভীরতার গুণফলটা দিয়ে প্রবাহিত চাপকে ভাগ নিচে চলে যাবে, হয়ে যাবে। তো এইভাবে বেসিক্যালি অঙ্কগুলো দিতে পারে। ওকে, তো বায়ুমণ্ডলের চাপ প্রবাহীর ক্ষেত্রে আমরা কী দেখলাম, মানে প্রবাহিত চাপ বলতে ওই প্রবাহের মধ্যে কোনো একটি বিন্দুকে কল্পনা করে আঁকা একক ক্ষেত্রফলের ওপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করছে বা ওই বিন্দুতে প্রবাহীর যে ওজন সেটা হচ্ছে গিয়ে প্রবাহী ওই বিন্দুতে চাপ। বায়ুমণ্ডলের চাপ বলতে সেম, বায়ুমণ্ডলের ক্ষেত্রে কোনো বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে সেই সেম ব্যাপার, কোনো একটা বিন্দু, সেটা একক যে ক্ষেত্রফল, একটা বিন্দু রয়েছে এটার একক ক্ষেত্রফল, এর ওপর বায়ুমণ্ডল লম্বভাবে যে বল প্রয়োগ করছে বা বায়ুমণ্ডলের যে ওজন সেটার জন্য যে বল প্রয়োগ করছে সেটাই হচ্ছে এই বিন্দুতে, ধরো এটা এই বিন্দু, তো ওই এই বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ। ওকে, একটা নির্দিষ্ট ভ্যালু আছে বায়ুমণ্ডলের চাপে। তো ভূপৃষ্ঠের ক্ষেত্রে যে স্তরে আমরা বাস করি, তো সেখানে এই চাপ প্রতি বর্গমিটারে মানে পার মিটার স্কোয়ারের জন্য এটা কত, এটার ভ্যালু 10⁵ নিউটন, 10⁵ নিউটন, মানে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার এটার ভ্যালু। ওকে, তো এবার যদি এখান থেকে অঙ্ক দেয় ছোটোখাটো, বলে দেয় ধরো একজন কোনো মানুষের ধরো দেহের ক্ষেত্রফল ধরো 1.5 মিটার স্কোয়ার, ধরো 2 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার, এরকম বলে দেয়। তো তার উপর বায়ুমণ্ডল কী পরিমাণ চাপ অ্যাপ্লাই করেছে সেটা কী করে বের করবে। তো 1 মিটার স্কোয়ারের জন্য কত দিচ্ছে, দেখো এই জায়গাটা 1 মিটার স্কোয়ারের জন্য দিচ্ছে 10⁵ নিউটন। ওকে, তাই তো, তাহলে এখানে কত আছে 1.5 মিটার স্কোয়ার। এবার কী করবে তাহলে 1.5 ইন্টু 10⁵ নিউটন, 2 মিটার স্কোয়ারের জন্য 2 ইন্টু 10⁵ নিউটন। সেমভাবে 1 মিটার জন্য 1 মিটারের ক্ষেত্রে তো সেমই বেরোবে ব্যাপারটা। ওকে, এখান থেকে ছোটোখাটো অঙ্ক দিয়ে থাকে। তো এবার বায়ুর চাপ এটা যে যন্ত্র দিয়ে মাপা হয় সেটাকে বলা হয় ব্যারোমিটার। আশা করি তোমরা শুনেছ, দ্যাট ইজ ব্যারোমিটার। তো বেসিক্যালি এটার মাধ্যমে কী করে নির্ণয় করা হয়, এর মধ্যে পারদ দেওয়া থাকে, তো বেসিক্যালি সেটার ওঠানামার উপর নির্ভর করে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়। ওকে, আর এই ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়, সেটার মাধ্যমে আবহাওয়ার একটা পূর্বাভাসও দেওয়া হয়ে থাকে। তবে সেটা কীভাবে দেওয়া হয়, ধরো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেল, তার মানে কী হবে, বায়ু হালকা হবে না ভারী হবে, বায়ু হালকা হয়ে গেল। তো এবার হালকা জিনিস কম পরিমাণ চাপ দেবে না বেশি পরিমাণ চাপ দেবে, অবভিয়াসলি হালকা জিনিস কম চাপ দেবে কম্পেয়ারিং টু দ্য কোনো ভারী জিনিস যেটার ভর বেশি, রাইট। তো জলবাষ্পের পরিমাণ বেড়ে গেল মানে বায়ু হালকা হয়ে গেল, বায়ুর যে চাপ সেটাও হ্রাস পাবে। তো এর ফলে কি হয়, যেই বায়ুর হালকা হতে থাকে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তো তখনই কী হয়, ব্যারোমিটারে যে পারস্তম্ভ থাকে সেটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, ধীরে ধীরে খুব স্লোলি ধীরে ধীরে নামতে থাকে।
তো যখনই দেখা যায় যে ব্যারোমিটার পারস্তম্ভের যে উচ্চতা সেটা ধীরে ধীরে নিচে নামছে, তার মানে বায়ু কম পরিমাণ চাপ দিচ্ছে, ফলে ধরে নেওয়া হয় যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, বায়ু হালকা হচ্ছে। ওকে, যখন এরকম ঘটনা হয়ে থাকে যে পারস্তম্ভ উচ্চতা ধীরে ধীরে নিচের দিকে নামছে, তখন বৃষ্টির আবহাওয়া থাকবে, মানে বায়ু হালকা হচ্ছে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার এটাই ধরো হয় যদি হট করে নিচের দিকে নেমে যায়, পারস্তম্ভ পুরো একদম ফট করে নিচের দিকে নেমে যায়, খুব দ্রুততার সাথে যদি পারস্তম্ভের উচ্চতা নিচের দিকে নেমে যায়, তাহলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ খুব কম সময়ের মধ্যে অনেক জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে, মানে বায়ুতে অনেক জলীয় বাষ্প খুব কম টাইমের মধ্যে চলে এসেছে বা বায়ুতে বেড়ে গেছে, মানে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম সময়ে বেড়ে গেছে। ওকে, তো এর ফলে কি হয়, যদি হঠাৎ করে বা খুব দ্রুততার সাথে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকে, তাহলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। তো নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তো অবশ্যই যেখানে নিম্নচাপ ধরো এখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তো বি ধরো একটা রয়েছে, এখানে উচ্চচাপ রয়েছে। তো অবভিয়াসলি আমরা জানি উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে যায়। তো বায়ু এই বি অঞ্চলের থেকে বায়ু খুব স্পিডে দ্রুত গতির সাথে এই অঞ্চলের দিকে আসবে। অর্থাৎ কী হবে, বায়ু যদি খুব দ্রুত গতিতে বইতে থাকে, প্রবাহ হতে থাকে, তাহলে কী হবে, ঝড়। তো এইভাবে ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়ে থাকে। তো এবার এটা বেসিক্যালি পুরো নির্ভুল পূর্বাভাস এটার সাথে পাওয়া যায় না, ঠিক আছে, আরও অনেক কিছুর উপর নির্ভর করে, বাট একটা তাও ধারণা পাওয়া যায় আবহাওয়া। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাইফন। ওকে, তো সাইফন কি? সাইফন হচ্ছে এমন একটা যন্ত্র বেসিক্যালি যার সাহায্যে স্থির অবস্থায় থাকা কোনো তরল পদার্থকে, একটা ধরো এখানে এই যে একটা তরল পদার্থ আছে, স্থির অবস্থায় রয়েছে, অবভিয়াসলি প্রবাহিত হচ্ছে না, স্থির অবস্থায় রয়েছে একটা পাত্রের মধ্যে। তো তরলকে বায়ুমণ্ডলের চাপের সাহায্যে, বায়ুমণ্ডলের চাপটাকে ব্যবহার করে অন্য একটি এই তরলটার থেকে অপেক্ষাকৃত নিচু জায়গায় রাখা কোনো একটি পাত্রে স্থানান্তরিত করা হয়, পাঠানো হয়। এই ধরো এখানে এই যে ছবিটা দেখলে বুঝতে হবে, এখানে একটা পাত্র রয়েছে, ওটা আমাদের ধরো যে কোনো তরল রয়েছে, সেটা একটা টেবিলের ওপর রয়েছে, সেটাকে এই সাইফনের সাহায্যে সেটাকে কী করা হচ্ছে, সাইফন ব্যবস্থার সাহায্যে একটা নিচু, অবভিয়াসলি এই পাত্রটার থেকে এই পাত্রটা নিচু জায়গায় রয়েছে, তো এই পাত্রে নিয়ে আসা হচ্ছে। তো এই ব্যবস্থাটা হলো সাইফন। ওকে, তো এটা কি, এর দুদিকে ছিদ্র মতো থাকে, পাইপের মতো থাকে, ঠিক আছে। তো এখান দিয়ে বেসিক্যালি তরলটা এর মধ্যে দিয়ে উঠে যায়। তো ওঠার পর এইদিকে তরলটা এইদিকে প্রবাহ হয়ে আসে, যেহেতু এটা উঁচু জায়গায় রয়েছে, তার ফলে উচ্চচাপ সৃষ্টি হচ্ছে, এই জায়গাটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এই জায়গাটা। তো উচ্চচাপের থেকে নিম্নচাপের দিকে তরলটা চলে আসে, তখন তরলটা এই পাত্রে চলে আসে। ওকে, তো এবার এখানে একটা কোশ্চেন, যে সাইফন কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো দেখবে বিভিন্ন কারখানায় অনেক বড় বড় পাত্র থাকে, যেটার মধ্যে যে কোনো তেল থাকে, কেরোসিন বলো বা ডিজেল, পেট্রোল, এগুলো থাকে। তো তখন ওগুলোকে স্থানান্তর করা অনেক বড়, তো সেগুলোকে স্থানান্তর করা অনেক প্রবলেম হয়। তো সেগুলোকে বেসিক্যালি সাইফনের মাধ্যমে স্থানান্তর করায়, ওয়েস্টেজও হয় না তেল, অন্য প্রসিডিওর অ্যাপ্লাই করতে গেলে হয়তো ওই পেট্রোল ডিজেল ওগুলো নিচে পড়ে নষ্ট হতে পারে, বাট এই সাইফনের মাধ্যমে নষ্ট হয় না, নষ্ট কম হয়। ওকে, আর ইজিভাবে হয়, ঠিক আছে। তবে একটা প্রশ্ন আসে যে কখন সাইফন ব্যবস্থা কাজ করবে না বা সাইফন বন্ধ হবে, এই যেটা রয়েছে এটা কি চিরকাল, এটা থামবে না, একটা কখন থামবে, সেই কন্ডিশনটা কি, যখন এই সাইফন কাজ করবে না বা সাইফন থেমে যাবে। তো বেসিক্যালি যখন H1 = H2 হবে, অর্থাৎ এই যে উচ্চতাটা দেখো, সাইফনের এই প্রান্তটা, এই জলতল থেকে এই জলতল পর্যন্ত যে উচ্চতাটা যখন এই H2 সমান হবে, তখন গিয়ে সাইফন কাজ করবে না, বা তার যে কার্যশীলতা সেটা বন্ধ হবে। অর্থাৎ H1H2 কী হবে, এই পাত্রে যে চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপটা এই পাত্রে যে চাপ সেটার সাথে ইজুকাল্ট হবে, বেসিক্যালি দুটো চাপ ইজুকাল্ট হবে। বা আরও বললে ভালো, আমি কি বললাম যে এখানে উচ্চচাপ, এখানে নিম্নচাপ, সেক্ষেত্রে কোনো উচ্চচাপ নিম্নচাপ কোনো কিছুই থাকবে না। এখানে যেই চাপ, এই প্রান্তটায় যেই চাপ, এই প্রান্তটায় যেই চাপ দুটো ইজুকাল্ট হবে, তখন গিয়ে সাইফন কাজ করা বন্ধ করবে। ওকে, তো এই ছিল বেসিক্যালি আমাদের আজকে।
আজকে আমরা কী কী জানলাম? পদার্থ গঠন ও ধর্মে 3rd চ্যাপ্টারে ফার্স্টে আমরা জানলাম প্রবাহী কাকে বলে ওগুলো জানলাম। নেক্সট আমরা কী জানলাম? ঘাত, মেন যেটা ঘাত জানলাম, ঘাত কী, ওর মাত্রা, এসআই ও সিজিএস এককটা আমরা দেখলাম। চাপ কী জানলাম? প্রবাহী চাপের এসআই সিজিএস একক মাত্রা আমরা নির্ণয় করলাম। ঘাত ও চাপের সম্পর্ক আমরা দেখলাম, ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক, যেটা হচ্ছে গিয়ে ঘাত ইজিক্যাল টু চাপ ইন্টু ক্ষেত্রফল। ঘাত আর চাপের মধ্যে সম্পর্ক আমরা যেটা হচ্ছে ঘাত ইজিক্যাল টু চাপ ইন্টু ক্ষেত্রফল, এটা আমরা জানলাম। ওকে, নেক্সট আমরা কী জানলাম? কোনো বিন্দুতে প্রবাহী চাপ নির্ণয় কীভাবে করা হয় থিওরিটা আমরা জানলাম, ও মানটা কীভাবে বের করা হয় বা সূত্রটা কী, অথবা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা জানলাম। তো কোনো বিন্দুতে কোনো প্রবাহী চাপ নির্ণয়, ওকে। নেক্সট আমরা কী জানলাম? বায়ুমণ্ডলের চাপ কী যন্ত্র দিয়ে মাপা হয় সেটা আমরা জানলাম। নেক্সট আমরা জানলাম সাইফন ব্যবস্থা। এই 6টা টপিক আজকে আমরা জানলাম। ওকে, তো আজকে ক্লাসের উপর থেকে তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে করে দিও, ঠিক আছে? আর আমরা অলরেডি তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 আমরা অলরেডি কমপ্লিট করেছি। তো সেই ক্লাসগুলো প্রত্যেকটাই আছে আমাদের চ্যানেলে। তো তোমরা আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো একটু চেক আউট করে নিও। ওকে, তো আশা করি ওই ভিডিওগুলো দেখলে তোমাদের আরও যত চ্যাপ্টার এগোতে থাকবে তো ওইগুলো আরও বুঝতে ইজি হবে। ওকে, আর আজকের ক্লাসটা যদি তোমাদের এইটুকুই মনে হয়ে থাকে আর বা ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো বা মনে হয় যে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হচ্ছে, তো তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো যাতে তারাও তাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার 3-এর ধীরে ধীরে এগোতে থাকবো, আমরা বাকি পার্টগুলো ধীরে ধীরে আমরা এগোবো। ওকে, তো থ্যাংক ইউ স্টুডেন্টস।